সে তার ছোট্ট মাথাটা পাপার কাঁধ থেকে তুলল, তারপর নিজের কচি আঙ্গুলটা দিয়ে বুকের বাপাশে হৃদযন্ত্রের উপর ইশারা করে দেখিয়ে বলল, এখানে। বাবা এসে গেছি তো, এখন খুশি লাগছে? হুম। শের পাপার গলা জড়িয়ে ধরে চোখ দুটো বুঝলো। পুরনো কথাগুলো হঠাৎ করেই আজ বড় বেশি মনে পড়ছিল ফারাজের। সে এখন নিজের শীতাতাপ নিয়ন্ত্রিত অফিস রুমের চেয়ারটায় বসে আছে। চারপাশের ফাইলের স্তূপ আর ব্যস্ততার মাঝেও ছেলের ছোটবেলার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে পকেট থেকে ফোনটা বের করলো। গ্যালারি হাতটাতেই সামনে এলো শেরের ছোটবেলার অজস্র ছবি আর ভিডিও। ফারাজ স্ক্রিনে স্ক্রল করে একটা ভিডিও প্লে করলো। ভিডিওটা বছর দুয়েক আগের হবে বোধহয়। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে শের বিছানায় বসে মন দিয়ে তার খেলনা গাড়িগুলো নিয়ে খেলছে। তার ঠিক পাশেই আতশোয়া হয়ে শুয়ে আছে শান। ফারাজ ক্যামেরাটা ওদের দিকে তাক করলো। শান তখন ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। ফারাজের কণ্ঠস্বর ভিডিওতে শোনা গেল। শের, তুমি যেন কি বললে, আবার বলো তো। শের খেলনা থেকে চোখ না তুলে আধো আধো গলায় বলল, কি বলছি? আই লাভ ইউ মানে কি? ফারাজ ক্যামেরাটা আরেকটু এগিয়ে নিয়ে জিজ্ঞেস করলো। আই লাভ ইউ মানে ভালোবাসা। শের এবার ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ভালোবাসা যেন কি? যার নাই কোনো আশা তাকে বলে ভালোবাসা। এ কথা বলতেই শেরের কথার ঢঙে শান আর ফারাজ দুজনেই একসাথে শব্দ করে হেসে উঠল। ফারাজ হাসতে হাসতে জিজ্ঞেস করলো, এসব উল্টাপাল্টা কথা কে শিখিয়েছে তোমাকে? শের তার ছোট্ট আঙ্গুলটা শানের দিকে তাক করে বলল, চাচ্চু শিখাইছে। আর কি শিখিয়েছে তোমার চাচ্ছু? এক বড় না দুই বড়, আরাজ ভাইয়ের মন বড়, আর ভাতের সাথে লেবু, আই লাবু বাবু। এসব কি আজে বাজে কথা শিখিয়েছে তোমাকে? আর কি কি শিখিয়েছে তোমার চাচ্ছু শুনি? ভাত খায় দৈনিক, আমরা ফারাজ ভাইয়ের সৈনিক। ভিডিওতে ফরাজের হাসির শব্দটা আরও জোরালো হলো। তা আমি কি তোমার ভাই লাগি যে ফারাজ ভাই বলছো? চাচ্চু শিখাইছে তো। সকালের নরম আলোয় দিনটা শুরু হয়েছিল খানিক ব্যস্ততা নিয়ে। রুশদি আজ ভার্সিটিতে যাবে, তাই অলসতা ঝেড়ে ফেলে বেশ সকাল সকালই বিছানা ছাড়ল সে। ঘটনাক্রমে আজ ফারাজের ট্রিপ ছিল না, তাই সে আজকে অফিসেই যাবে। আর শেরেরও সকাল সকাল ক্লাস। সব মিলিয়ে তিনজনেরই তাড়া ছিল। ঝটপট তৈরি হয়ে গুছিয়ে নিয়ে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হলো। ফারাজ দুজনকে যার যার গন্তব্যে নামিয়ে দিয়ে অফিসের দিকে গাড়ি ছোটালো। কিন্তু রুশদির দিনটা যেন সতেজভাবে শুরু হয়েছিল। ক্যাম্পাসে পা রাখার পর ঠিক ততটাই মেঘলা হয়ে উঠল। প্রথম ক্লাসটা কোনো মতে শেষ করতেই তার মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। ক্লাসের আর কোনো লেকচার শোনার বিন্দুমাত্র ইচ্ছে রইল না তার। ফোনটা বের করে সে সরাসরি ফারাজকে কল করলো। গাড়ি পাঠাতে বলল, নয়তো সে একাই বাসায় চলে যাবে। ওপাশ থেকে ফারাজ তাকে আশ্বস্ত করে বলল গাড়ি পাঠিয়ে দিচ্ছে। সে যেন কিছুক্ষণ অপেক্ষা করে। আসলে রুশদির মেজাজ খারাপ হওয়ার পেছনে একটা কারণ আছে। ক্লাসে কে যেন রটিয়েছে রুশদি মন্ত্রী শেহজাদ খানের পরিবারের লোক। এই নিয়ে ক্লাসের স্টুডেন্টদের কানাঘুষা। এড়িয়ে গেলেও তাদের কৌতূহলী আর চোখের চাহনিগুলো কিছুতেই এড়ানো যাচ্ছিল না। এসব সহ্য করতে না পেরে সে ক্লাস থেকে বেরিয়ে এলো। আরে ভাই, সে খান পরিবারের লোক, কোনো এলিয়েন না যে সবাই তার দিকে এভাবে তাকাবে। ডিপার্টমেন্টের বিল্ডিংটা থেকে বের হয়ে সিঁড়িতে এসে বসলো রুশদি। গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই দমকা হওয়ার মতো একটা দুরন্ত ছেলে এসে বসলো তার পাশের খালি জায়গাটাতে। হঠাৎ এভাবে কেউ পাশে এসে বসায় রুশদি কিছুটা চমকে উঠল। ভ্রু জোড়ার সামান্য কুঁচকে এসে ছেলেটার দিকে তাকালো। চেহারাটা চেনা চেনা ঠেকলো। সম্ভবত তার ব্যাচমেটই হবে। ছেলেটি বেশ সাবলীল গলায় বলে উঠল, হে, তুমি রুজদি, রাইট? অযাচিতাই আলাপে খুব একটা আগ্রহ না থাকলেও ভদ্রতার খাতিরে রুশদি ঠোঁটের কোণে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে মাথা নাড়ালো। আমি ইয়াশ। ছেলেটি চটপটে ভঙ্গিতে নিজের পরিচয় দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। রুশদি তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে নির্বিকার মুখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। ইয়াশ পরিস্থিতিটা বুঝতে পেরে বিব্রত না হয়ে বেশ স্বাভাবিকভাবেই হাতটা সরিয়ে নিল। তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি ক্লাস না করে এভাবে বের হয়ে আসলে কেন? মুড নেই তাই। ওহ, দারুণ তো। আমারও মুড নেই।
চলো দুজনে মিলে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখি। ইয়াশ বেশ উৎসাহ নিয়ে প্রস্তাব দিল। সরি ইয়াশ, আমার গাড়ি এখনই চলে আসবে। তোমার যেহেতু ঘোরার মুড হয়েছে, তুমি বরং তোমার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াও। আমার তো ফ্রেন্ড। আমরা আবার কবে ফ্রেন্ড হলাম? আমি তো তোমাকে ঠিকঠাক চিনি না। এতক্ষণ তো চিনতে না, এখন তো চিনো। আমার নাম ইয়াশ, এখন চলো তো। রুশদি দেখলো কালো রঙের চেনা গাড়িটা এসে ডিপার্টমেন্টের সামনে থামলো। চট করে দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে রুশদি বলল, সরি ইয়াশ, আমার গাড়ি চলে এসছে। তুমি বরং ক্যাম্পাস ঘোরার জন্য অন্য কোনো সঙ্গী খুঁজে নাও। ওকে, টাটা। আজকাল রুশদির ভার্সিটিতে আসার অনিচ্ছার পেছনে আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে ওই ইয়াশ ছেলেটা। রুশদির তো মাঝে মধ্যে মনে হয় ছেলেটার মাথায় কোনো সমস্যা আছে। যেখানে যায় ছেলেটা ছায়ার মতো পিছু নেয়, যেছে এসে বন্ধুত্ব করতে চায়। রুশদি হাজার চেষ্টা করেও তাকে এড়িয়ে চলতে পারে না। ইয়াশ কোনো কিছু গায়েই মাখে না। রুশদি যতবারই বিরক্ত প্রকাশ করে ছেলেটা ততবারই একগাল বেহায়া হাসি নিয়ে ঠিক তার সামনে এসে হাজির হয়। অবশ্য ইয়াশ কখনো রুশদির সাথে কোনো রকম অভদ্রতা বা খারাপ আচরণ করেনি, তবুও তার এই অতি উৎসাহ রুশদির ভীষণ বিরক্ত লাগে। এদিকে ভার্সিটিতে না এসে যে একটু শান্তিতে বাসায় বসে থাকবে সেই উপায়ও নেই। ফারাজের বকা শুনতে হয়, তাই রুশদিকে নিয়ম করে ভার্সিটিতে আসতেই হয়। সে একবার ভেবেছিল ইয়াশের ব্যাপারটা ফারাজকে বলবে, কিন্তু আবার ভাবলো ছেলেটা তো আর বেয়াদব নয়, একটু বেশি চঞ্চল আর বাচাল। এই ভেবে আর বলা হয়ে ওঠেনি। দুপুরের দিকে ভার্সিটির ক্যান্টিনের এক কোণে চুপচাপ বসেছিল রুশদি। চারপাশে টেবিলগুলোতে গ্রুপ বেঁধে আড্ডা হাসাহাসি চলল। সে একদম একাই। ভার্সিটিতে আসার পর থেকে সে নিজে থেকে কোনো বন্ধু তৈরি করেনি। ক্লাসের সবাই জানে সে মন্ত্রী শেহজাদ খানের পরিবারের, তাই অনেকেই যেচে পড়ে তার সাথে খাতির জমাতে চেয়েছিল, কিন্তু রুশদি কাউকেই পাত্তা দেয়নি। স্বার্থপর মানুষের এই সস্তা বন্ধুত্ব তার একদম ভালো লাগে না। আজ সকালে তাড়াহুড়া করে বের হতে গিয়ে না খেয়ে চলে এসেছিল রুশদি, আর সেই অপরাধেই একটু আগে ফারাজের কাছ থেকে বকা খেতে হয়েছে। ফারাজ শুধু রুশদিকে কল দিয়ে রাগ দেখিয়ে ক্যান্টিন থেকে খেতে বলেই ক্ষান্ত হয়নি। রুশদি খাচ্ছে কি না তার তদারকি করার জন্য ভিডিও কল দিয়ে বসে আছে। স্ক্রিনের ওপাশ থেকে ফারাজ কড়া নজরে তাকিয়ে আছে। রুশদির অলসভাবে খাওয়া দেখে ফোনের ওপাশ থেকে ফারাজ হঠাৎ আবার এক ধমক লাগালো। একটা স্যান্ডউইচ খেতে এতক্ষণ সময় লাগে? জলদি শেষ করো। রুশদি এবার বিরক্ত হয়ে স্যান্ডউইচটা প্লেটে রেখে বলল, উফ ফারাজ, আমি কি ছোট বাচ্চা নাকি? আপনি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন। ফারাজ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেমন হয়ে যাচ্ছে শুনি? একেবারে একটা খারুস হয়ে যাচ্ছেন আপনি। সব সময় এত ধমক দিয়ে কথা বলেন কেন? আপনার কি মনে হয় আমি আপনার ধমককে ভয় পাই? ফারাজ ঠোঁটের কোণে মৃদু হেসে বলল, ভয় যেহেতু পাও না, তবে আমি ধমক দিলে তোমার সমস্যাটা কোথায়? আমার হার্টবিট বেড়ে যায়। ফারাজ কিছুটা না বোঝার ভান করে জিজ্ঞেস করলো, কি বেড়ে যায়? আই মিন আপনার ওই কি যেন বলে। ফারাজ নিজেই এবার হেসে হালকা স্বরে শুধরে দিল, হৃদস্পন্দন? হ্যাঁ ওইটাই বেড়ে যায়। তাই ভুলেও আমাকে আর ধমক দিতে আসবেন না। আমি আপনাকে ভয়টাই পাই না। রুশদির কথা শুনে ফোনের ওপাশ থেকে ফারাজ হেসে উঠল, আর রুশদিও নিজের হাসি চেপে রাখতে পারল না। দুজনেই বেশ কিছুক্ষণ একসঙ্গে হালকা মেজাজে হাসলো, কিন্তু রুশদির ঠোঁটের সেই চওড়া হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল যখন সে ক্যান্টিনের প্রবেশদ্বারের দিকে তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে ইয়াশ হন করে টেবিলের দিকে এগিয়ে আসছে। আমি পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিল রুশদি। ফোনটা টেবিলের উপর রাখতে ইয়াশ এসে কোনো অনুমতি না নিয়েই সামনের খালি চেয়ারটায় ধপাস করে বসে পড়ল। তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে উৎসুক চোখে জিজ্ঞেস করলো, এত হাসি মুখে কার সাথে কথা বলছিলে? রুশদি প্লেট থেকে স্যান্ডউইচটা তুলে নিয়ে কামড় বসালো, তারপর চিবোতে চিবোতে উদাসীন গলায় বলল, তোমাকে কেন বলতে যাব শুনি। না মানে ফোনে কথা বলার সময় তোমার মুখের হাসিটা রহস্যময় ছিল। আমার মনে হয় স্পেশাল কারোর সাথে কথা বলছিলে, তাই না? আমার হাজবেন্ড ছিল। ইস, মিথ্যা বলো না তো। আরে আমি সত্যি বলছি। তোমার কি বিশ্বাস হয় না যে আমি ম্যারিড? শুধু বিয়ে কেন, আমার একটা ছেলেও আছে। বয়স এই ধরো 5 বছর হবে বোধহয়।
ইয়াশ এবার হাসতে হাসতে চেয়ারে পিঠ হেলান দিল। রুশদির কথাগুলো তার কাছে জোকস মনে হচ্ছে। রুশদিকে ওপর নিচ ভালো করে পর্যবেক্ষণ করে সে বেশ চতুর একটা প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, তোমার নিজের বয়স কত বলো তো? এই তো 20 কি 21 হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ যখন তোমার 14-15 বছর বয়স তখনই তুমি মা হয়ে গিয়েছিলে? বাহ, দারুণ তো। আমি জানি তুমি ম্যারিড নও, তাই বাদ দাও তো এবার। ইয়াশকে রুশদি কিছুতেই বিশ্বাস করতে পারল না সে ম্যারিড। ইয়াশ পুরো ব্যাপারটাই মজা হিসেবে নেয়। ইয়াশের সঙ্গে ইদানিং রুশদির টুকটাক কথাবার্তা হয়। ভার্সিটির একটা বন্ধু থাকলে দিনটা ভালো মতো কাটে, কিন্তু ইয়াশের সঙ্গে ফ্রেন্ডশিপের কিছুদিনের মধ্যে রুশদি বুঝতে পারল এই ছেলের মতিগতি সুবিধার না। ইয়াশ যে রুশদিকে পছন্দ করতে শুরু করেছে তা বুঝতে বাকি নেই রুশদির। না, এই ছেলেকে আর প্রশ্রয় দেওয়া চলবে না। রুশদি ইয়াশকে আগেভাগে জানিয়ে রাখলো। আজ ক্লাস শেষে তুমি কিন্তু আমার সঙ্গেই থাকবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইয়াশ তো মনে মনে খুশিতে আটখানা। সে মনে মনে কত কি যে কল্পনা করে নিল, না জানি রুশদি তাকে আজ কি সারপ্রাইজ দেবে। অবশেষে ক্লাস শেষ হলো। ঘড়ির কাঁটা ধরে ফারাজও চলে এলো রুশদিকে নিতে। অফিস থেকে সরাসরি গাড়ি ছুটি এসেছে সে। আসার পথে শেরের স্কুল পড়ায় তাকেও সাথে করে তুলে নিয়ে এসেছে। রুশদি আর ইয়াশ যখন ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে বের হয়ে বাইরের চত্বরে এলো, ঠিক তখনই ফারাজের কালো রঙের গাড়িটা এসে তাদের সামনে থামল। গাড়ি থেকে প্রথমে নামলো দীর্ঘদেহী ফারাজ, আর তার পরপরই নামলো স্কুলের ইউনিফর্ম পরা পুচকেশের। ভার্সিটির সকলের সামনে রুশদি এক প্রকার ছুটে গিয়ে ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারাজ নিজেও রুশদির এই আকস্মিক কাণ্ডে বিস্মিত হলো। রুশদি আবার তড়িঘড়ি করে ফারাজকে ছেড়েও দিল। ফারাজকে ছেড়ে দিয়ে সে এক শেরকে কোলে তুলে নিল এবং ওর কচি গালে কয়েকটা চুমু খেলো। রুশদির ভাবভঙ্গি আর এই অতি আহ্লাদ দেখে মনে হচ্ছিল যেন কত শত বছর পর সে ফারাজ আর শেরকে দেখছে। খানিক দূরে দাঁড়িয়ে থাকা ইয়াশ বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে আছে। হাত ইশারায় তাকে কাছে ডেকে রুশদি বলল, ইয়াশ, এই নাও তোমার সারপ্রাইজ। এই যে লম্বা লোকটাকে দেখছো, আমার হাজবেন্ড ক্যাপ্টেন সারফরাজ খান। আর আমার কোলে এই যে পুংটা ছেলেটা, ও হলো মিস্টার শেহরান খান শের, আমার ছেলে। আহা, রুশদি কত সহজ আর স্বাভাবিকভাবেই না কথাগুলো বলে দিল। দেখলো প্রেমিক পুরুষ ইয়াশের দিলটা ভেঙে চুরমার হয়ে গেল। দাঁড়িয়ে থাকা ইয়াশের মনের ভেতর তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটা করুণ গান বাজছে। ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। ক্রাশ যখন নিজের হাজবেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তখন ইয়াশের বুকটা ফাইটটা যায়। ইয়াশ শুধু বোকার মতো চেয়ে রইল। আচ্ছা, তুমি হঠাৎ ওইভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলে কেন বলো তো? গাড়ি তখন এসে থেমেছে টিএসসির মোড়ে। গাড়ির ভেতরে বসে ফুচকা খাচ্ছে ওরা। ফারাজ খাচ্ছে না, স্ট্রিট ফুড তার পছন্দ না। রুশদি টক জলে ডুবিয়ে একটা ফুচকা মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে বলল, আমার সাথে একটা সুন্দর ছেলেকে দেখলেন না, ওর নাম ইয়াশ। ও মেবি আমাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছিল, তাই সুযোগ বুঝে ওর দিলটা ভেঙে চুরমার করে দিলাম। ফারাজ ভ্রুকুচকে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, কত নিষ্ঠুর তুমি! একটা নিষ্পাপ ছেলেটার মন এইভাবে ভাঙতে পারলে? ওর মনটা আরো বাজেভাবে ভাঙা উচিত ছিল। কত বড় সাহস আমার এই খাটো পটলের দিকে নজর দেয়। রুশদি ফারাজের খাটো পটল সম্বোধন শুনে চোখ রাঙালো, তবে পরক্ষণেই হেসে গুটি গুটি হয়ে বলল, উফ ফারাজ, যেভাবে ওর দিলটা ভেঙেছি না, ও এখন 4টে নাপা এক্সট্রা খেলেও ওর মনের জ্বর কমবে না। একটা 5.5 বছরের ছেলের মায়ের প্রেমে পড়েছে ও। এই কথা মনে পড়লে দিনে 7 বার করে ইয়াশের ব্রেন স্ট্রোক হবে। রুশদির কথা শুনে গাড়ির ভেতর একচোট হাসির রোল পড়ে গেল। সে সবটা বুঝতে না পারল পাপা, আর রুশদির হাসি দেখে সেও হেসে উঠল। ফুচকা খাওয়া শেষ হলে ফারাজ বিল মিটিয়ে দেওয়ার জন্য গাড়ি থেকে নামলো। গাড়ির জানালা দিয়ে পাশে একটা ফুলের দোকান দেখে রুশদির মনে হঠাৎ গাজরা কেনার শখ জাগলো। সে গাড়ি থেকে নেমে মুগ্ধ চোখে রকমারি ফুলের দিকে তাকিয়ে দেখতে লাগলো। ফারাজ ফুচকার বিল পরিশোধ করে এসে ঠিক তার পাশে দাঁড়ালো। কি ফুল নেবে? রুশদি ঘাড় ঘুরিয়ে ফারাজের চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, আমাকে কি ফুলে মানাবে বলুন তো? ফারাজ এক মুহূর্ত গভীর চোখে রুশদির দিকে তাকিয়ে রইল, তারপর আলতো হেসে বলল,
তুমি নিজেই তো একটা ফুল। তুমি হলে জান্নাতের সুবাস ছড়ানো ফুল রুমাইসা। ওমা, তাই নাকি? আর আপনি বুঝি সেই ফুলের মালি? ফুলের যত্ন নেওয়া, তাকে আগলে রাখা তো মালিকেরই দায়িত্ব নাকি? বুঝলাম মালি সাহেব। এবার দয়া করে বলুন তো কোন ফুলটা কিনবো। বাসায় গিয়ে আজ একটা সুন্দর শাড়ি পরবো ভাবছি। শাড়ির সঙ্গে মানাবে এমন একটা ফুলের নাম বলুন। শাড়ির সঙ্গে হয়তো গাজরা মানাবে, কিন্তু তুমি চন্দ্রমল্লিকা নাও। ঠিক আছে মালি সাহেব, আপনার পছন্দই সই। রুশদি দোকানদারের দিকে তাকিয়ে বলল। ভাইয়া, আমাকে চন্দ্রমল্লিকা ফুল দিন তো। ফারাজের ফোনে কল আসায় সে দুহাত দূরে গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা শেষ করে সে যখন আবার রুশদির দিকে ফিরে আসছিল, ঠিক তখনই মাঝপথে একটা হলুদ শাড়ি পরা মেয়ে এসে ফারাজের পথ আগলে দাঁড়ালো। অসম্ভব সুন্দরী সেই মেয়েটির মুখের ভেতর এক পৃথিবী কৃত্রিমতার মিষ্টি হাসি ফুটিয়ে বলে উঠল। ভাইয়া, অলকান্দা ফুলটা ঠিক কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? ঘটনাটি লক্ষ্য করছিল রুশদি। মেয়েটির কথা শোনা মাত্রই তার মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই স্লিভলেস ব্লাউজ পরা মেয়েটি কেন ফারাজের দিকে তাকিয়ে অমন রসালো ভঙ্গিতে হেসে হেসে ভাইয়া বলে ডাকবে? ফারাজকে অন্য কোনো মেয়ের সাথে এভাবে কথা বলতে দেখে রুশদির ভেতরের পজিটিভ রূপটা জেগে উঠল। সে হনহন করে এগিয়ে গিয়ে ঠিক দুজনের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো। রুশদি মেয়েটির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। জি আপু, ওনাকে কি জিজ্ঞেস করছেন আপনি? মেয়েটি কিছুটা থতমত খেয়ে গেল। সে ঢোক গিলে বলল। না মানে, ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম অলকান্দা ফুলটা কোথায় পাওয়া যাবে। রুশদি এবার কোমরে হাত দিয়ে বলল। চোখের সামনে একটা ফুলের দোকান থাকতে আপনার ওনাকে কেন জিজ্ঞেস করতে হলো? ওনাকে কি এই স্কয়ার ফুলের দোকানদার মনে হয় আপনার? মেয়েটি এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে ভাবেনি। আমতামতা করে বলল। না আসলে ভাইয়া। মেয়েটার মুখে আবারও ফারাজের জন্য ভাইয়া সম্বোধনটা শোনা মাত্রই রুশদি তেলে বেগুনে জ্বলে উঠল। তার কান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। সে ফারাজকে দেখিয়ে বলল। এই যে শুনুন, এই 30 বছরের লোকটাকে আপনার কোন দিক থেকে ভাইয়া মনে হয়, নাকি মনে মনে ভাইয়া থেকে ছাইয়া বানানোর ইচ্ছা জাগছে? হ্যাঁ, যদি তাই হয় তবে চলুন এখনই কাজী অফিসে যাই। কংগ্রাচুলেশনস আপু, আজ থেকে আমি আপনার সতীন, আর ওই যে গাড়িতে বসে আছে ওটা আপনার সৎ ছেলে শের। মেয়েটি এমন পরিস্থিতি মোটেও আশা করেনি। ফারাজকে একা দেখে এমনি কথা বলতে এসেছিল, কিন্তু ঘটনা তো। আরে, আপনি এমন উগ্র আচরণ আর অদ্ভুত কথাবার্তা বলছেন কেন? আমি তো জাস্ট একটা ফুলের কথা জিজ্ঞেস করেছি। আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, তার পরোয়া করল না রুশদি। ফারাজ তাকে আর কিছু বলতে বাধা দিলেও শুনল না। বলবো না মানে 100 বার বলবো। আপনি আমার হাজবেন্ডকে কেন ভাইয়া ডাকবেন শুনি? উনি আপনার ভাইয়া? আপনার কোন সম্পর্কের ভাইয়া শুনি? আপনার বাবার পৈতৃক সম্পত্তিতে কি ওনার নাম লেখা আছে? আরে, আপনি কি পাগল নাকি? পাগল মানে? আপনি ডাকবেন কেন ওনাকে ভাইয়া? আঙ্কেল ডাকবেন। এই 30 বছর বয়সের একটা ধামড়ি লোক আপনার ভাইয়া হয় কিভাবে? আঙ্কেল হয় আঙ্কেল। আর সেই হিসেবে আমি হলাম আপনার আন্টি। ফারাজ পরিস্থিতি বেগতিক দেখে রুশদিকে কথা বলার সুযোগ না দিয়ে পেছন থেকে এক হাত দিয়ে ওর মুখটা শক্ত করে চেপে ধরল। তারপর অন্য হাতে ওকে এক প্রকার পাজা কোলা করে তুলে নিয়ে সোজা গাড়ির পেছনের সিটে চালান করে দিল। এই মেয়েকে আর 1 সেকেন্ড কথা বলতে দিলে মান সম্মান বলে কিচ্ছু অবশিষ্ট থাকবে না। কি শুরু করে দিয়েছিল সবার সামনে। বিকেলের ঘটনার পর থেকে রুশদি ফারাজের উপর ভীষণ রেগে আছে। ফারাজ বেচারা কিছুতেই বুঝতে পারছে না এই পুরো ঘটনায় আসলে তার দোষটা কোথায়। সে অপরাধটা কি করেছে? একটা মেয়ে এসে একটা ফুলের কথা জিজ্ঞেস করেছে, এতে তার কি করার ছিল? সন্ধ্যা নামতেই রুশদি নিজের পড়ার টেবিলে বসে পড়ল। তার এই পড়তে বসাটা অস্বাভাবিক, কারণ রুশদি ইদানিং পড়তে বসে না। তখনই বই খাতা বই হাতে নিয়ে বসে যখন সে ফারাজের উপর রেগে থাকে। ফারাজের সামনে যাতে পড়তে না হয় কিংবা ফারাজের সাথে যাতে কোনো কথা বলতে না হয় তাই পড়তে বসে। ফারাজ রুমে এসে একটুক্ষণ রুশদির কাণ্ড দেখল, তারপর ধীর পায়ে ওর টেবিলের সামনে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো। রেগে আছো কেন? রুশদি বই থেকে মুখ না তুলেই চিবিয়ে চিবিয়ে বলল। আপনাকে কে বললো আমি রেগে আছি? আমি পড়াশোনা করছি। তোমার কথারই থেজি বলে দিচ্ছে তুমি রেগে আছো। ফারাজ মুচকি হেসে বলল। এবার আর রুশদি নিজেকে সামলাতে পারল না। সে খাতা কলম টেবিলের উপর ছুঁড়ে ফেলে দুপা চেয়ারের উপর তুলে ফারাজের দিকে সোজা ঘুরে বসলো।
রাখবো না? ওই খাটাস মেয়েটা আপনাকে ওইভাবে হেসে হেসে ভাইয়া ডাকবে কেন শুনি? তাতে কি হয়েছে? একটা মেয়ে ভাইয়া বলতেই পারে। ভাইয়া বলাতে আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল ওই মেয়ের তাকানোর ভঙ্গিতে। মেয়েটা আপনার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়ে একদম গিলে খাবে। এমন পুরুষ মানুষ বোধহয় ও জীবনে আগে কোনোদিন দেখেনি। এই বলে মেয়েটিকে মনে মনে আরও কয়েকটা গালমন্দ করে একটা বিশ্রী ভেঙচি কাটলো রুশদি। তা না দেখাই স্বাভাবিক। তোমার হাজবেন্ড কি দেখতে কম সুন্দর নাকি? সুন্দর তো কি হয়েছে, হ্যাঁ? আপনি ওই মেয়ের থেকে বড়। মেয়েটা তো বোধহয় আমার থেকেও ছোট। ওই মেয়ে আপনার দিকে ওভাবে হাঁ করে তাকাবে কেন? ফারাজ টেবিলের কোণায় ভর দিয়ে বসলো। রুশদির নাকের ডগায় আলতো একটা টোকা দিয়ে বলল, শোনো খাটো পটল, বিজ্ঞানের নিয়ম অনুযায়ী পুরুষদের আসল সৌন্দর্য বাড়ে 30-এর পরে। 35 ঊর্ধ্ব পুরুষদের আকর্ষণ সব থেকে বেশি থাকে। সো ভবিষ্যতে তোমাকে এমন অনেক মেয়ের ছাউনি সহ্য করতে হবে। রেডি থেকো। রুশদি ফারাজের মুখের অবয়ব চওড়া কাঁধ আর গভীর চোখ দুটোর দিকে তাকালো। সত্যি তো, ফারাজ দিন দিন কেমন যেন বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়ে যাচ্ছে। দিন দিন সে যদি এভাবে আরও হ্যান্ডসাম হতে থাকে তবে তো দুনিয়ার যত লুচু আর সস্তা মেয়ে আছে সবাই ফারাজের দিকেই নজর দেবে। না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। ফারাজকে অন্য কারো নজরে পড়তে দেওয়া অসম্ভব। রুশদি হিংসা মেশানো গলায় বলল, পুরুষদেরও পর্দা করা ফরজ হোক। 3 দিন আগে একটা ইমেল পাঠিয়েছিল সিফাত। মেইলের জবাবটা এলো আজ। সিফাত লিখেছিল, I want to talk to you. আজ মিথুর সংক্ষিপ্ত রিপ্লাই এসেছে, ওমা, কালো মানুষের সাথে কথা বলতে গেলে আপনার ইমেজ খারাপ হবে না? কয়েকদিন আগে মিতুর সঙ্গে করা রুট আর খারাপ আচরণের জন্য ওই দিন রাতে সিফাতের নিজের ভেতরেই একটা অপরাধ বোধ জেগেছিল। বুকটার ভেতর কেমন একটা খচখচে অস্বস্তি হয়েছিল। কিন্তু আজ 3 দিন পর সে অপরাধ বোধ বা খারাপ লাগা নেই। এখন আর সেসব কিছুই কাজ করছে না সিফাতের ভেতরে। আসলে সিফাত মানুষটাই এমন অদ্ভুত এক সুতোর লাগাম ছাড়া ঘুরি। হুটহাট সিদ্ধান্ত নেওয়ার খামখেয়ালি চলায় তার আনন্দ। তাই সে কোনো এক আবেগে একটা সিদ্ধান্ত নিল। সে আবার পরের সেকেন্ডেই নিজের সিদ্ধান্ত থেকে 180 ডিগ্রি কোণে সরে দাঁড়াবে। ছন্নছাড়া একটা চরিত্র। যেমন ওই দিন রাতে শানের সঙ্গে কথা বলার সময় সিফাতের মনে হচ্ছিল মিতুকে সে হয়তো ভালোবেসে ফেলেছে বা পছন্দ করতে শুরু করেছে। মিতুর মলিন মুখটার কথা ভেবে তার মনটা হু হু করে উঠেছিল। মেয়েটার সঙ্গে একটু কথা বলার জন্য ভেতরটা ছটফট করছিল। অথচ মাত্রই 3 দিনের ব্যবধানে সে অনুভূতিগুলো কেমন অতল গহ্বরে ধামাচাপা পড়ে গেল। এখন আর মিতুর জন্য সেই টান সে নিজের ভেতর ঠিকঠাক খুঁজে পাচ্ছে না। সিফাত মেসেজ টাইপ করে সেন্ড করে দিল, ভালো কথা মনে করিয়েছ, থ্যাংক ইউ মিতু শেখ। মেসেজটা পাঠানো মাত্রই মিতু সেটা সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। ফোনের ওপাশের স্ক্রিনে তাকিয়ে থাকা এক অষ্টাদশীর প্রথম প্রণয়ের যে বিষাক্ত যন্ত্রণাদায়ক অনুভূতি, তার বিন্দু মাত্র আঁচও পেল না সিফাত। মিতুর মনের কোণে হয়তো একটা সুপ্ত আশা জেগেছিল। সিফাত হয়তো তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত, কিন্তু সিফাত তো সিফাতই, তাকে চেনা অসম্ভব। তবে সিফাত নিজেও যে খুব শান্তিতে আছে তা নয়। সে নিজের মনের অস্থিরতার সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তার মন ঠিক কার ডাকে সাড়া দিতে চাচ্ছে, কার জন্য এই ব্যাকুলতা, সে নিজেই তা মেলাতে পারছে না। এমনটাও কি হতে পারে? চিরকাল রূপের পেছনে ছুটে বেড়ানো সুন্দরের পূজারী এই সিফাত কি শেষমেশ এক সাধারণ কৃষ্ণাঙ্গী কন্যার প্রেমে পড়েছে? নিজের এই ভাবনার উপর নিজেরই বিশ্বাস হচ্ছে না সিফাতের। মাথার ভেতরের এই অবাধ্য চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে নিজেকে সামলে নেওয়ার জন্য সে সোজা ক্লাবের উদ্দেশ্যে রওনা দিল। আজ আর শানকে সঙ্গে নিল না। শান সাথে থাকলে সারাক্ষণ নানা রকম নীতিবাক্য শুনিয়ে মাথায় খ্যাচখ্যাচ করবে। সেই বিরক্তি নেওয়ার মতো মানসিকতা আজ আর নেই। কিন্তু ক্লাবের চেনা আলো আধারিত আজ সিফাতের মন টিকল না। ভেতরের অস্থিরতা কমাতে সে গপাগপ করে মদ গিলে নিল, কিন্তু আজ যেন নেশাটাও তার সাথে বেইমানি করলো। ক্লাবের ফ্লোরে কত শত চটপটে স্মার্ট আর সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। সিফাত নিজেও অবলীলায় তাদের কয়েকজনের কোমর জড়িয়ে ধরে ডান্স ফ্লোরে নাচল, কিন্তু আজ কোনো এক অদ্ভুত কারণে একটা মেয়েকেও তার চোখে ধরল না। সবাই অসম্ভব সুন্দরী, ড্রেস আপে আধুনিক, কিন্তু কারো চোখের ভেতর সেই মায়াটা নেই যেটা মিতুর ওই শান্ত দুটো চোখে লেপ্টে থাকে। এই আধুনিক মেয়েগুলোর হৃদয়ের গভীর থেকে আসা চতুর আর
চড়া হাসিগুলো আজ সিফাতের কানে কেমন যেন কৃত্রিম ঠেকলো। অথচ মিথুর সেই লাজুক সাধারণ হাসিটা কতই না মিষ্টি ছিল। ক্লাবের কোলাহল আর ভালো লাগলো না। সিফাত সেখান থেকে বের হয়ে সোজা চলে আসলো শিকদার কুঞ্জে। আর মাত্র 2-3 দিন, এর মধ্যেই ওরা ক্লাবে চলে যাবে। সামনে একটা বড় ম্যাচ আছে, তাই প্রস্তুতি নিতে হবে। রুমে ঢুকে সিফাত দেখলো শান আগে থেকে এসে তার বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। শানের মন খারাপ। তিথি মেয়েটা দিন দিন কেমন যেন হারিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। তাকে যেন কিছুতেই টেনে তোলা যাচ্ছে না। রুমে ঢুকতেই সিফাত আর কোনো দিকে না তাকিয়ে শানের পাশে ধপাস করে শুয়ে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে মিতুর চ্যাট বক্সটা চেক করলো সে, কিন্তু না, মিতু এবার মেসেজটার সিনই করেনি। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে শানের হাত ধরে টেনে তুলল সিফাত। সোজা চলে এলো খান বাড়িতে। ধাই ধাই করে সিঁড়ি ভেঙে হেঁটে সিফাত গিয়ে দাঁড়ালো ফারাজের ঘরের সামনে। তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। সিফাত ওসব কোনো ভদ্রতার তোয়াক্কা না করে দরজায় ধূপধাপ করে কড়া নাড়তে লাগলো। এমন অসময়ে দরজায় বিকট শব্দ শুনে রুশদি ধরফর করে উঠে দরজা খুলে দিল। কিন্তু দরজার ওপাশে এত রাতে শান আর সিফাতকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হলো। রুশদিকে কিছু বলার সুযোগ না দিয়ে সিফাত ঝড়ের বেগে ঘরে ঢুকে গেল। সুইচ বোর্ডে হাত দিয়ে ঘরের সবকটি লাইট জ্বালিয়ে দিল সে। তীব্র আলোয় পুচকে শের আর ফারাজ দুজনেরই ঘুম ভেঙে গেল। ফারাজ চোখ ডলতে ডলতে এত রাতে ভাইদের নিজের শোবার ঘরে দেখে বিছানা ছাড়ল। কিছুটা বিরক্ত আর কৌতূহলী হয়ে সে প্রশ্ন করতে যাচ্ছিল যে এত রাতে তাদের এখানে আসার কি প্রয়োজন পড়ল, কিন্তু ফারাজের মুখ খোলার সুযোগই দিল না সিফাত। রোশদি, তোমার নানু যেন চট্টগ্রামের কোথায় থাকেন? সিফাত সোজা প্রশ্ন করল। সীতাকুণ্ডে। সীতাকুণ্ডের ঠিক কোথায়? আমাকে এখনই ফুল ডিটেলস দাও। সিফাতের গলায় এক অদ্ভুত তাড়া। রুশদি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিন্তু কেন এত রাতে হঠাৎ নানার বাড়ির ঠিকানা দিয়ে কি করবে? তোর নানা বাড়ি যাব, খুব আর্জেন্ট দরকার আছে। তুই কেন রুশদির নানু বাড়ি যাবি? কি দরকার তোর? সিফাত সরাসরি বলে দিল। মিতুকে বিয়ে করব আমি, তাই ওকে এখনই ওখান থেকে তুলে আনতে যাচ্ছি। সিফাতের মুখের এই বাক্য শুনে ফারাজ, শান আর রুশদি তিনজনেই হতভম্ব হয়ে গেল। সিফাত যে মিতুকে এতটা পছন্দ করে, এমনকি বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছে, এই কথা তো সে তার 24 ঘন্টার সঙ্গী শানকেও কোনোদিন বলেনি। শান সিফাতের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে চোখ বড় বড় করে বলল, সিফাত, তুই কি উল্টাপাল্টা যা তা বলছিস? ক্লাবে কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস নাকি আজ? ওদিকে মিতুর নাম আর সিফাতের মুখে তাকে তুলে আনার কথা শুনে রুশদির ভেতরে রাগটা দাউ দাউ করে জ্বলে উঠল। তুমি কোন সাহসে এত বড় কথা মুখে আনছো ভাইয়া? তোমার কি মনে হয় আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না? কম অপমান তো করনি ওকে, এখন কি অপমান করা আরো বাকি আছে তোমার? হ্যাঁ, আমার বোনের থেকে একদম দূরে থাকো। খবরদার, তুমি যদি আর কোনোদিন আমার বোনের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো। সিফাত নিজ ভঙ্গিতে বলল, ভাইয়া, রোশদিকে আমার এই প্রাণপ্রিয় ভাবিজিকে আমার প্রেমে ভিলেন হতে মানা করো। গতকাল খানবাড়ি আর শিকদার বাড়িতে যে ঝড় বয়ে গেছে তা যেন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়কেও হার মানায়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিল রুশদি। তার সাফ কথা, নিজের আদরের বোনকে সে কিছুতেই সিফাতের মতো ছেলের হাতে তুলে দেবে না। জেনে শুনে সে নিজেই বোনের জীবনটা নষ্ট করতে পারবে না। ওদিকে সিফাতও এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছে। তারও এক জেদ, বিয়ে যদি করতেই হয় তবে সে মিতুকেই করবে। এই নিয়ে গতরাতে তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত 3টের সময় খান বাড়িতে এক জরুরি বৈঠক বসলো। সেখানে একদিকে পুরো পরিবার আর অন্যদিকে একা রুশদি ও ফারাজ। সিফাতের উপর তার বিন্দুমাত্র ভরসা নেই। এই বিয়েতে রুশদিকে রাজি করানো অসম্ভব, আর সে রাজি না হলে শেখ পরিবারকে মানানোর লোক নেই। এদিকে সিফাত এত বড় ধেড়ে ছেলে হয়েও বিয়ে করার জন্য মরা কান্না জুড়ে দিল। কি এক অবস্থা! তবুও রুশদির মন গলে না। শেষমেশ সিফাত রুশদিকে একান্তে ডেকে সে অনেক অনুনয় বিনয় করলো। বোঝানোর চেষ্টা করলো যে সে আগের মতো থাকবে না, নিজেকে সম্পূর্ণ শুধরে নিবে, মিতুকে সে রাজকন্যা করে রাখবে, কখনো কোনো কষ্ট দেবে না। সিফাত এত আকুতি মিনতি করেছিল যে বলতে গেলে শুধু পায়ে ধরাটাই সে বাকি রেখেছিল। সিফাতের এই পাগলামির কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো রুশদি। সেই রাতেই রুশদি নানা
বাড়িতে মামা আর নানার সঙ্গে যোগাযোগ করলো, জানালো এই পরিবার থেকে দেওয়া মিতুর বিয়ের প্রস্তাবের কথা। রুশদি শেখ পরিবারের বড় নাতনি, তাই তার কথার একটা আলাদা ওজন আছে। সবাই তাকে সমীহ করে চলে। তার মামার মেয়ে না হয়েও তার প্রথম সন্তান ছিল সে, তাই সে একটা কথা বললে মামা মানেন সেটা। তাছাড়া এমন এক সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলে কেই বা হাতছাড়া করতে চায়। রাজি হলেন শেখ পরিবার, কিন্তু এবার বেঁকে বসলো স্বয়ং মিতু। সে কিছুতেই সিফাতকে বিয়ে করবে না। যে মানুষটা রূপ দেখে মানুষের বিচার করে তাকে সে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে নারাজ।